আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দিব। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 20-21 সেশনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই প্রশ্নসমূহের আমরা সমাধান করব। সো তোমরা একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ই ইউনিটের 20-21 সেশনের যে সেট সিটা ছিল এই সেট সি নিয়ে আলোচনা করব। এই সেট সি এর যে আমাদের ম্যাথের যে প্রশ্নগুলো ছিল, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যেটি প্রবলেম সলভিং স্কিল, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ইউনিট, এখানে যে প্রবলেম সলভিং স্কিলের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো প্রায় মিল রয়েছে। সো তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটের প্রশ্ন ব্যাংক সমাধান করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য মোটামুটি ভালো একটা আউটপুট পাবা। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। তোমরা যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আমরা তাহলে আমাদের যে প্রশ্ন ব্যাংক সমাধান, এই প্রশ্ন ব্যাংক সমাধানে চলে যাচ্ছি। দেখো এখানে 1 নম্বর যে প্রশ্নটি ছিল, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটার সমাধান করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য অনেক বেশি ভালো হবে, যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ই ইউনিটের মধ্যে প্রবলেম সলভিং স্কিলের সাথে মিল রেখে এই প্রশ্নসমূহ অনেক আগে থেকে করে আসছে। সো তুমি 20, 21, 22 তার পরবর্তীতে এর আগের যে প্রশ্নগুলো ছিল, এই তুমি একটা প্রশ্ন ব্যাংক নিলে সেখানে প্রশ্নসমূহ পেয়ে যাবা। এই প্রশ্নগুলো মোটামুটি একটু কঠিন টাইপের, তবু তুমি সমাধান করতে হবে তোমাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বিগত সেশনে প্রশ্নগুলো সহজ হয়েছিল, এই বছরের প্রশ্নগুলো একটু কঠিন হওয়ার পসিবিলিটি রয়েছে। সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নসমূহ তুমি সমাধান করলে এর বাইরে আশা করছি আর কোনো প্রশ্ন হওয়ার পসিবিলিটি নেই, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো মোটামুটি কঠিন রয়েছে। তোমার একটু সময় বেশি যাবে, তবে তুমি যখন একটু প্রো লেভেলে চলে যাবে তখন আনসার করতে খুব কম সময় লাগবে। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। দেখো এখানে যে 1 নম্বর প্রশ্নটি আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে, তথ্যগুলো হচ্ছে ভাই সমদ্বিবাহু ত্রিভুজের। কোন বাহুর? সমদ্বিবাহু ত্রিভুজের। সমদ্বিবাহু ত্রিভুজের, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের তথ্য আছে, তোমাকে সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে প্রথমে জানতে হবে। দেখো একটি আমি ত্রিভুজ অঙ্কন করলাম। একটি ত্রিভুজ অঙ্কন করলাম। হ্যাঁ, মনে করো আমি এই যে বাহুটা রয়েছে আমি এখানে চিহ্নিত করলাম, এখানে বি, এখানে সি। আমি বলেছি ভাই এখানে এ বি ইকুয়াল এসি, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে এখানে সমান। যদি এরকম কোনো একটা ত্রিভুজের মধ্যে দুইটি বাহু সমান থাকে, দেখো সম মানে হচ্ছে ভাইয়া সমান, দ্বি মানে হচ্ছে 2, আর বাহু মানে কি ভাইয়া? বাহু মানে হচ্ছে বাহু। তাহলে সমান কয় বাহু? সমান 2 বাহু। কোনো ত্রিভুজের মধ্যে যদি এরকম দুইটি বাহু সমান থাকে, অর্থাৎ এই বাহু এবং এই বাহু হচ্ছে আমাদের সমান, তখন এইরকম ত্রিভুজকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ।
এই ধরনের ত্রিভুজকে কি বলা হয় ভাইয়া? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে ভিন্নতা কে রয়েছে? ভিন্নতা রয়েছে আমাদের বিসি, ভিন্নতা রয়েছে কি? বিসি। এর পরবর্তীতে এখানে ত্রিভুজ, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি সাধারণত 180 ডিগ্রি থাকে, 180 ডিগ্রিটা তোমরা মনে রাখবা। এখানে সাধারণত যে আমাদের বাহুগুলো সমান রয়েছে, দেখো এই বাহুটা হচ্ছে সমান, এই বাহুটা হচ্ছে সমান, এখানে যে কোণগুলো রয়েছে এই দুইটা কোণ হচ্ছে সমান, তবে এই কোণটা হচ্ছে আমাদের ভিন্নতা থাকে। তাহলে কি বলছে দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে ভূমি কে হবে? ভূমি হবে বিসি, যে বাহুটা ভিন্নতা আছে সেটি হবে আমাদের কি ভাইয়া? ভূমি। তাহলে এটার বাহু কত বলছে? এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 60 সেন্টিমিটার। ওকে, এরপর হচ্ছে এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফলটা কত? এর ক্ষেত্রফলটা দেওয়া আছে 1200 বর্গ সেন্টিমিটার। 1200 বর্গ সেন্টিমিটার। আমাকে কি বের করতে বলা হয়েছে? সমান সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এবি বাহু অথবা এসি বাহু যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলে হয়ে যাবে, একে বলা হয় সমান সমান বাহুর দৈর্ঘ্য। যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলকে কাজে লাগিয়ে আমরা এই ম্যাথটার আনসার করব। সো তোমাকে জানতে হবে প্রথমে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান v ডিভাইডেড বাই 4√/4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন তো ভাই আমরা কোনো কিছু বুঝি নাই, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র v ডিভাইডেড বাই 4√/4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে b দিয়ে কি বোঝাই? a দিয়ে কি বোঝাই? দেখো b দিয়ে বোঝাই ভাই এখানে ভূমি, কি ভূমি, আর a দিয়ে বোঝাই হচ্ছে সমান সমান বাহু। সমান সমান কি? বাহু। কয়টা আছে সমান সমান বাহু? 2টা। ওকে, যে কোনো একটা মান বের করলে হয়ে যাবে। তাহলে এ দ্বারা বোঝায় সমান সমান বাহু, বি দ্বারা বোঝায় হচ্ছে ভাইয়া ভূমি। দেখো তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা বাম পাশে না? হ্যাঁ, ক্ষেত্রফল কত আছে? 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলের নিচে আমি 1200 বর্গ সেন্টিমিটার বসাতে পারবো কিনা? হ্যাঁ পারবো। এরপরে ভূমি, ভূমি মানে হচ্ছে বি এর মান, বি এর মানটা এখানে কত ভাইয়া? 60 সেন্টিমিটার। এটা ভূমি, যেটি ভিন্নতা রয়েছে এটি। তাহলে 60 উপরে 4 নিচে ইন্টু √/4, এর মান আমরা জানি না, সো a স্কয়ার হিসেবে থেকে গেছে 4a স্কয়ার মাইনাস b এর মানটা কত ভাইয়া? b এর মানটা হচ্ছে আমাদের 60, সো এটি হবে আমাদের 60 স্কয়ার। ওকে, এখন এখানে রয়েছে আমাদের 1200, 60কে তুমি 4 দিয়ে ভাগ করলে হচ্ছে পাচ্ছ এখানে 15, এখানে √/4a স্কয়ার মাইনাস 60 স্কয়ার। এখন 15কে তুমি এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে ভাইয়া? ভাগ হয়ে যাবে, যেহেতু এখানে গুণ অবস্থায় রয়েছে। সো 1200 ডিভাইডেড বাই 15 ইকুয়াল √/4a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1200কে তুমি যদি 15 দিয়ে ভাগ দাও কত আসে একটু দেখো। এখানে 100 ms এর ক্যালকুলেটর যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ইউজ করা যাচ্ছে, সো তুমি এখানে ইউজ করতে পারবা। এখানে রয়েছে আমাদের এইটি √/4a স্কয়ার মাইনাস b স্কয়ার, না এটি b এর মান হচ্ছে আমাদের অলরেডি 60 স্কয়ার বসায় ফেলছে। সো এখানে লিখো তুমি 60 স্কয়ার, এখানে লিখো 60 স্কয়ার। ওকে, যেহেতু আমাদের a এর মান লাগবে, এগুলো আমরা বাম পাশে নিয়ে আসবো। কোন পাশে ভাইয়া? বাম পাশে। তাহলে আমরা একটু বাম পাশে নিয়ে আসি। আমি একটু নিচের তথ্যগুলো একটু মুছে দিই। তথ্যগুলো মুছে দিয়ে আমি একটু এদিকে লিখি। হ্যাঁ, দেখো আমি এখান থেকে লিখতেছি, এটা আমি এটা বাম পাশে নিয়ে যাচ্ছি, এটিটা ডান পাশে থাকবে। 4a স্কয়ার মাইনাস 60 স্কয়ার ইকুয়াল এখানে কত ভাইয়া? 80। ভাইয়া এরকম বাম পাশে ডান পাশে লিখলে কোনো সমস্যা হবে না, মাঝখানে সমান চিহ্নটা থাকলে হবে। এখন বর্গমূলটা উপরে রয়েছে, বর্গমূলটাকে তোমার রিমুভ করে দিতে হবে। এই জন্য তুমি উভয় পক্ষে একটা কি করে দিবা ভাইয়া? বর্গ করে দিবা। বর্গ আর বর্গমূল কাটা যাবে। সো এখানে থাকছে স্যার 4a স্কয়ার মাইনাস 60 স্কয়ার ইকুয়াল 80 স্কয়ার। ওকে, এখন 4a স্কয়ার ইকুয়াল 80 স্কয়ারের মানটা একটু বের করো তো ভাইয়া। 80 স্কয়ারের মান হচ্ছে 6400। 6400, এই 60 স্কয়ারকে ওই পাশে নিয়ে যাও, প্লাস হয়ে যাবে। প্লাস হলে 60 স্কয়ারের মান কত আসে দেখো, এখানে আসে ভাইয়া 3400। সো 4a স্কয়ার ইকুয়াল এখানে আসতেছে আমার 10,000
তাহলে এ স্কোয়ারের মান কত আসে ভাইয়া? এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমার 10,000 ডিভাইডেড বাই 4, অর্থাৎ আসছে এখানে হচ্ছে আমাদের 2500। কার মান আসছে ভাইয়া? এ স্কোয়ারের মান। এ স্কোয়ারের মান আসছে 2500। এখন তোমাকে কি করতে হবে? এ এর মান বের করতে হবে। তাহলে তুমি বর্গমূল করে দাও, উভয় পক্ষে বর্গ আর বর্গমূল কাটা যায়, তাহলে এ ইকুয়াল থাকে এখানে 50। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি ভাইয়া? এ। এর মান কত আসছে? 50। সো 50 কোথায় আছে? বি অপশনে আছে। বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সবাই একটু বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাতো ভাইয়া। হ্যাঁ, হবে হবে। আরমান পয়েস, ঠিক আছে। তোমরা সবাই একটু বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাও তো ভাইয়া। হবে। 1 নম্বর প্রশ্নটি সবাই একটু বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাও। হ্যাঁ, যেহেতু ভাইয়া এখানে বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে সাধারণত ঋণাত্মক থাকে না, এই জন্য আমরা পজিটিভ সাইন দিয়ে ধরে থাকি। তারেকুর রহমান, এখন বুঝছো কিনা দেখো। বর্গমূলের আনসার সাধারণত পজিটিভ নেগেটিভ আসে, যেহেতু আমাদের এটি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। ওকে, ঠিক আছে। তাহলে এর পরবর্তী ম্যাথটা একটু দেখো। মান নির্ণয় করো cos 45 ডিগ্রি, cot স্কোয়ার 60 ডিগ্রি, cosec স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল হোয়াট। এটি তুমি হচ্ছে হাতে কলমও করতে পারো। হাতে কলমের জন্য আমি তোমাকে যে ত্রিগুণমিতির মানগুলো নিয়ে তোমরা প্যারাকাও, এটি একটু শিখাই দিচ্ছি। দেখো, আমরা সাইন দিয়ে শুরু করব। কি দিয়ে ভাইয়া? সাইন দিয়ে শুরু করব। মনে করো হচ্ছে এটি সাইন 0 ডিগ্রি, এদিকে আমি লিখতেছি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তুমি প্রত্যেকটাতে ভাইয়া 2 বসাবা। এখানে কি বসাবা? 2 বসাবা। সাইন 0 ডিগ্রির মান যখন বের করবা, আমি একটু উপরে লিখি আরো, এখানে 2 বসাবা। প্রত্যেকটা জায়গায় 2 বসাবা। সাইন দিয়ে আমরা শুরু করব। 2 বসাবা, 2 বসাবা, 2 বসাবা। এর উপরে তুমি বর্গমূল বসাই দিবা। প্রত্যেকটাতে বর্গমূল বসাই দিবা। প্রত্যেকটাতে বর্গমূল বসাবা, বর্গমূল বসাবা, বর্গমূল বসাবা। এরপরে এখানে তুমি শুরু করবা 0 থেকে, অর্থাৎ 0 দিছো, এরপরে দিবে এখানে 1, এরপর এখানে বর্গমূলের ভিতর দিবা 2, এরপরে 3, এরপর হচ্ছে আমাদের 4। এখন এটার মান, অর্থাৎ বর্গমূল 0, বর্গমূল 0 মানে হচ্ছে 0 ডিভাইডেড বাই হচ্ছে 2। উপরে যদি 0 থাকে তাহলে এটার মান কত হয় ভাইয়া? 0। কত হয়? 0 সমান কত? 0। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? 0। কোন প্রসেসে বের করছি? প্রত্যেকটাতে নিচে 2 দিয়েছি, উপরে প্রত্যেকটাতে বর্গমূল দিয়েছি। 0 থেকে শুরু করেছি, 0 1 2 3 4 এভাবে। এরপর বর্গমূল এখানে দিয়েছি 1, এখানে দিয়েছি 2। সো এখানে আনসার কত আসতেছে ভাইয়া? হাফ, কারণ বর্গমূল 1 এর মান হচ্ছে 1, নিচে হচ্ছে 2। এরপরে এটাতে আসো, এখানে আছে √2, এখানে আছে হচ্ছে আমাদের শুধু 2। এই শুধু 2কে চাইলে তুমি দুইটা √2 লিখতে পারো। দেখো, 2 ইকুয়াল তুমি লিখতে পারো √2 ইন্টু √2। বুঝছো কথা? যদি 3 থাকে, 3কেও তুমি √3 ইন্টু √3 এভাবে লিখতে পারবা। সো যেহেতু এখানে আমাদের উপরে √2 আছে, দেখো এখানে যদি আমরা এই 2কে দুইটা √2 আকারে লিখি, এই √2 এই √2 কাটা যায়, আর উপরে থাকে 1, নিচে থাকে √2। সো এটির আনসার আসতেছে 1 ডিভাইডেড বাই √2। এরপর √3 ডিভাইডেড বাই 2, এটি আমাদের √3 ডিভাইডেড বাই 2 হিসাবেই থাকবে। এরপর হচ্ছে √4 এর মান হচ্ছে আমাদের 2, নিচে হচ্ছে 2। সো আনসার আসবে কত ভাইয়া? 1। তাহলে আমরা কত পাচ্ছি ভাইয়া একটু দেখো তো। আমি একটু এটা দিয়ে লিখি। দেখো যে এটা দিয়ে লিখি। দেখো এখানে সাইন 0 ডিগ্রির মান কত পেয়েছে? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে ভাইয়া 0। সাইন 0 ডিগ্রির মান কি ভাইয়া? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0। সাইন 0 ডিগ্রির মান 0। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √2। সাইন 60 ডিগ্রির মান √3 ডিভাইডেড বাই 2। আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। কীভাবে বের করেছি সবাই একটু বুঝছো কিনা দেখো তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম হাসান, তুমি কেমন আছো? তোমাকে অনেকদিন পরে দেখা যাচ্ছে। হ্যাঁ ইব্রাহিম হাসান, তোমাকে অনেকদিন পরে দেখেছি। তুমি ভালো আছো?
তাহলে ভাইয়া আমরা সাইনের মানগুলো কীভাবে বের করেছি, সাইন দিয়ে শুরু করব, প্রত্যেকটাতে 2 দিব, এরপরে রুট ওভার দিয়ে 0 1 2 3 4 এভাবে দিব এবং প্রত্যেকটাতে বর্গমূল থাকবে। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। এরপরে দিব ভাইয়া আমরা কস, কি দিব, কস দিব আমরা, দেখো কস, এরপর হচ্ছে কস 0 ডিগ্রির মান কত হবে, দেখো ওই দিক দিয়ে আমরা ওইখানে যে মানগুলো ছিল মানগুলো এই পাশে নিয়ে আসবো। সাইন যেটি 90 ডিগ্রি একেবারে শেষ না 1, এটি প্রথমে নিয়ে আসবো, তার মানে হচ্ছে কস 0 ডিগ্রির মান 1। এরপরে আবার আসবো 60 ডিগ্রিতে, 60 ডিগ্রিটা এর পরের ঘরে বসাবো, অর্থাৎ √3/2। এরপরে 45 ডিগ্রি, এরপর 45 ডিগ্রি না, হ্যাঁ 45 ডিগ্রিটা তাহলে এখানে বসবে 1/√2। এরপরে 30 ডিগ্রি না এটা, তাহলে ওইখানে যাবে, এটা ওইখানে গেলে এখানে হবে হাফ, এখানে 0 আছে তাহলে এই ঘরে বসবে 0। তাহলে কীভাবে করেছি ভাইয়া, সাইনেরগুলো তো আমরা বের করেছি ক্যালকুলেটারের সাহায্য ছাড়া। এরপরে কজেরগুলো ওই দিক দিয়ে, সাইন যেটা 90 ডিগ্রির মান এটা সাইন 0 ডিগ্রি, এরপরে কি আছে √3/2, তাহলে এখানে √3/2, 1/√2 1/√2, আর বাকি কি আছে হাফ, হাফটা ওইখানে যাবে, এখানে 0, 0টা ওইখানে যাবে। হ্যাঁ, এরপরে ভাইয়া আমরা টেনের মানটা একটু কষ্ট করে মুখস্থ রাখবো, যেহেতু তুমি অ্যাডমিশন দিবা খুব কম সময় পাবে, এই জন্য টেনের মানটা মুখস্থ রাখবা। টেন 0 ডিগ্রির মান কত, টেন 0 ডিগ্রির মানটা মনে রাখবা 0, এরপরে 30 ডিগ্রির মানটা মনে রাখবো 1/√3। এখানে কয়টি সংখ্যা পাইছো, 1/√3তে দুইটি সংখ্যা, একটি 1 একটি √3। আমি যেভাবে মনে রাখে এইভাবে মনে রাখো, তোমার জন্য সহজ হবে। 0 1/√3, এখানে যে 1 আছে না, 1টা এখানে বসাই দিবা, এরপরে √3 আছে না, √3টা এখানে বসাই দিবা। এরপরে আর কিছু নাই, আর কিছু নাই মানে তুমি অসংজ্ঞায়িত লিখে দিবে। হ্যাঁ, অসংজ্ঞায়িত লিখে দিবা, বুঝছো কথা ভাইয়া। এরপরে তাহলে কটেরটাও একই রকম হবে, সাইন এবং কস হচ্ছে বাইবে মনে রাখবা, টেন এবং কট হচ্ছে বাইবে মনে রাখবা। এই টেন অসংজ্ঞায়িত না, তাহলে কট এখানে হবে কি ভাইয়া, অসংজ্ঞায়িত। এরপরে হচ্ছে আমাদের √3 না, √3টা এখানে চলে আসবে, এরপরে 1 না, 1টা এখানে চলে আসবে, এরপর 1/√3 না, 1/√3টা এখানে চলে যাবে, এরপর হচ্ছে 0 না, 0টা এখানে চলে যাবে। তাহলে আমি যতটুকু বুঝিয়েছি এতটুকু বুঝছো কিনা আমাকে ভাইয়া বলো তো। টেনের মানটা একটু মুখস্থ রাখবা, 0 1/√3, এরপর 1টা দিয়ে দিবা, √3টার পরে দিবা, আর কিছু না মানে অসংজ্ঞায়িত এবং মনে রাখবা। এরপরে কট মানে হচ্ছে আমাদের এই কজের মতো, অসংজ্ঞায়িতটা এখানে নিয়ে আসবা, √3 এখানে নিয়ে আসবা, 1/√3 এখানে, 0 এখানে, অর্থাৎ সাজিয়ে যেভাবে আসে ওইভাবে তুমি সাজিয়ে দিবা। তাহলে সাইনের মান আমরা মুখস্থ রাখি নাই, আমরা বের করেছি। সাইন থেকে আমরা কস বের করেছি, টেনের মানটা একটু কষ্ট করে মুখস্থ রেখেছি, শুধুমাত্র 2 মিনিট সময় লাগবে মুখস্থ করার জন্য। 0 1/√3, এরপর 1টা দিয়ে দিবে, এরপর √3, এরপর অসংজ্ঞায়িত। এরপর কডের মানটা কীভাবে আনবা, টেন থেকে ওইভাবে সাইন এবং কজের মধ্য দিয়ে। সবাই একটু বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাও তো ভাইয়া, একটু দ্রুত জানাও বুঝছো কিনা। ওকে, এরপরে যদি ভাইয়া আপনি তো 4টা শিখাইছেন, সাইন কস ট্যান কট, যদি আমাদেরকে বলা হয় সেক কুসেক, মনে রাখবাই সাইন, হ্যাঁ সাইনের বিপরীত কে ভাইয়া, কুসেক। আমরা জানি যে সাইন থিটা সমান 1/কোসেক থিটা। তাহলে কি, এই যে সাইন, মনে করো তোমার থেকে জিজ্ঞেস করা হচ্ছে কোসেক 30 ডিগ্রির মান কত, কিসের মান ভাইয়া, কোসেক 30 ডিগ্রির মান। তুমি দিবা এখানে সাইন 30 ডিগ্রির মান, দেখো তোমার থেকে জিজ্ঞেস করা হচ্ছে কোসেক 30 ডিগ্রি মান, সাইন থিটা মানে কি 1/কোসেক থিটা, তাহলে কোসেক থিটা কি মানে কি হবে 1/সাইন থিটা। তাহলে এই যে মানগুলো রয়েছে মানগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও, একটু মুছে দিচ্ছি যাতে একটু ভালোভাবে আমরা বুঝি, এর পরবর্তী যে পড়াগুলো আছে এগুলো, হ্যাঁ একটু স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, দেখো যদি আমাদের থেকে এখন জিজ্ঞেস করা হয় কোসেক 30 ডিগ্রির মান কত, কোসেক 30 ডিগ্রির মান সমান, কোসেক মানে কি জানি ভাই আমরা 1/সাইন, তাহলে 1/সাইন 30 ডিগ্রি। এখন সাইন 30 ডিগ্রির মান কত ছিল, 1/সাইন 30 ডিগ্রির মান ছিল হচ্ছে আমাদের হাফ, তাহলে হাফ এখানে বসিয়েছি 1,
এই যে বাক চিহ্নটা আছে, বাক চিহ্নটা আমি গুণ চিহ্ন করে দিব যাতে সরল করতে পারে। তখন এই ভগ্নাংশের যেটি হর এটি উপরে চলে যাবে, যে লবটা এটি নিচে চলে আসবে। তাহলে 2টা উপরে গেছে, 1টা নিচে চলে আসছে, আনসার কত 2। ইজি বের করতে পারতেছো। কোসেক 30 ডিগ্রির মান কত ভাইয়া 2। কোসেক 30 ডিগ্রির মান কত 2। সো সবাই একটু বুঝছো কিনা দেখো। এরপরে যদি ভাইয়া আমাকে বলা হয় স্যাক, কি বলা হয় স্যাক, মনে করো আমি স্যাক 30 ডিগ্রির মান বের করব। তাহলে স্যাক মানে কি ভাইয়া, স্যাক মানে 1/cos না? হ্যাঁ, তোমরা বলো না 1/cos খাইছি, 1/cos খাওয়া মানে কি খাওয়া, স্যাক খাওয়া। 1/cos মানে কি ভাইয়া স্যাক। সো স্যাক 30 ডিগ্রি মানে কি হবে 1/cos 30 ডিগ্রি। ওকে, এখন আমরা তো কজের মান শিখি নাই। cos 30 ডিগ্রি মানে কি, cos 30 ডিগ্রি মানে হচ্ছে সাইন এখানে 60 ডিগ্রি এইভাবে আসে। সাইন 60 ডিগ্রির মান কত ভাইয়া √3/2। তাহলে 1 ইন্টু 2টা উপরে চলে যাবে, √3টা নিচে চলে আসবে, অর্থাৎ 2/√3টা হচ্ছে আমার এই যে sec 30 ডিগ্রির মান। হ্যাঁ, 1/cos 30 ডিগ্রি যে কথা, sec 30 ডিগ্রি একই কথা। sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3। কিভাবে করছি, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে হচ্ছে আমাদেরকে ওখান থেকে আসতে হবে। হ্যাঁ, cos 0 ডিগ্রি হলে 90 ডিগ্রিটা আনতাম, cos 30 ডিগ্রি সো sin 60 ডিগ্রিটা আনতে হবে। sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, √3/2 বসাইছে 1, বাক চিহ্নটা গুণ চিহ্ন হয়ে গেছে, 2টা উপরে উঠে গেছে, √3টা নিচে চলে আসছে, সো 2/√3। ওকে, তাহলে আমরা এখন sin, cos, tan, cot, sec, cosec এই সম্পর্কিত যতগুলো মান ছিল সব মানগুলো আমরা শিখেছি ক্যালকুলেটরের সাহায্য ছাড়া। এখন আমরা একটু এটা করে দেখি এটার মান কত আসে ভাইয়া। ওকে, দেখো এখানে প্রথম আছে cos 45 ডিগ্রি, আমি একটু লিখি এখানে। এখানে আছে cos 45 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 60 ডিগ্রি ইন্টু cosec স্কয়ার 30 ডিগ্রি। cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান কত আমরা শিখছি, sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এরপরে cot স্কয়ার 60 ডিগ্রি, cot স্কয়ার 60 ডিগ্রির মান কত, cot স্কয়ার 60 ডিগ্রি মানে 1/tan স্কয়ার 60 ডিগ্রি। আচ্ছা, 1/tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান আমরা শিখছিলাম যে ওখানে 0 1/√3 1√3। তাহলে এটা 0 ডিগ্রির জন্য, এটা 30 ডিগ্রির জন্য, এটা 45 ডিগ্রির জন্য, এটা 60 ডিগ্রির জন্য। তাহলে tan 60 ডিগ্রি, tan স্কয়ার 60 ডিগ্রি, এটা tan 60 ডিগ্রির মান কত √3। তুমি √3টা এখানে বসাই, যে tan স্কয়ার আছে না, তুমি এখানে কি করে দিবা ভাইয়া স্কয়ার করে দিবা। তাহলে 1/tan স্কয়ার যে কত, cot স্কয়ার একই কথা। তাহলে এখানে আনসার কত আসতেছে দেখো তো একটু, 1, এখানে এটি চলে যায়, তাহলে আর থাকে কত ভাইয়া 3, কত থাকে 3। তাহলে আমাদের আসতেছে 1/3, 1/tan স্কয়ার যে কত, cot স্কয়ার একই কথা, আনসার আসতেছে কত 1/3। সো ইন্টু 1/3। ওকে, cot স্কয়ার 60 ডিগ্রির মান এটা, cot স্কয়ার 60 ডিগ্রি সমান হচ্ছে 1/tan স্কয়ার 60 ডিগ্রি। তাহলে 1 বসাইছি, tan স্কয়ার 60 ডিগ্রির মানও বসাইছি। এর পরবর্তীতে আমার আনসার আসছে 1/3 বসাইছি। এরপরে cosec স্কয়ার 30 ডিগ্রি, cosec স্কয়ার 30 ডিগ্রি মানে কি ভাইয়া 1/sin স্কয়ার 30 ডিগ্রি না? হ্যাঁ, এখন sin 30 ডিগ্রির মান কত, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, কিন্তু উপরে স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দাও। তাহলে 1, নিচে হচ্ছে 1, 2 স্কয়ার মানে কত ভাইয়া 4। তাহলে 1, এবার চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিবা, 4টা উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে। তাহলে 4/, কত ভাইয়া 4/1, 4/ কি 1। এখন দেখো এখানে এই সম্পর্কিত কোনো আমাদের অপশন আছে নাই, যদি না থাকে একটু কি করবা দেখো, এই 4টাকে তুমি কি লিখতে পারো, দেখো একটু এই 4টাকে লিখতে পারো তুমি, দেখো 2 × 2, 2 × 4, এখানে লেখা যায় 3√2। এরকম কোনো অপশন আছে নাই, যদি না থাকে এরপরে কি করবা দেখো 2, এই 2কে কি লেখা যাবে, এই √2 এর সাথে মিল রেখে 2টা √2 লেখা যাবে। 2 মানে কি লেখা যাবে ইয়া 2টা √2 লেখা যায়। তাহলে 2টা √2 লিখে বলো, √2 × √2, এই 2টা √2 মিলে বোঝাচ্ছে শুধু 2, আর নিচে আছে 3√2। এই √2 এই √2 এর সাথে কাটাকাটি যায় কিনা, হ্যাঁ। তাহলে আর উপরে কি আছে 2√2/3, এরকম কোনো অপশন আছে 2√2/3, হ্যাঁ। তাহলে আমাদের যে এ অপশনটা রয়েছে, এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কোন অপশন ভাইয়া, এ যে অপশনটা রয়েছে এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, ওকে। এরপরে দেখো 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে,
5 যোগ 11 যোগ 17 যোগ 23 যোগ ডট ডট যোগ 59 ইকুয়াল কত? এই প্রশ্নটি কোথায় এসেছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 20-21 সেশনে এসেছে ইউনিটে। এই প্রশ্নটি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটেও আসতে পারে। এটি ধারা থেকে একটি ম্যাথ তুলে দিয়েছে। এখানে কিন্তু বলা নাই যে তোমাকে কি বের করতে হবে। সো তোমাকে ম্যাথগুলো সলভ করে দেন পরীক্ষার হলে বসতে হবে, কারণ এখানে কোনো কিছু বোঝানো হয়নি। তোমার থেকে আগে থেকে বুঝে নিতে হবে এখানে কি বোঝানো হচ্ছে। যদি এরকম কোনো কিছু দেওয়া থাকে এটি মানে বোঝায় ভাইয়া সমষ্টি। কি বোঝায়? সমষ্টি। এখন দেখতে হবে এই ধারাটা আমাদের কি সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা। দেখো এখানে ধারাটা আছে 5 যোগ 11 যোগ 17 যোগ 23 যোগ ডট ডট যোগ 59 ইকুয়াল কত? আচ্ছা, এখানে আমরা প্রথমে একটু অন্তর বের করে দেখি। অন্তর মানে হচ্ছে আমাদের বিয়োগ। দেখো অন্তর কিভাবে বের করে? পরপদ থেকে পূর্বপদ বাদ দিয়ে। তাহলে 11 থেকে 5 বাদ দিলে কত আসে ভাইয়া? 6। এরপরে এই দুইটার জন্য কাজ করব। তাহলে 17 বিয়োগ 11 কত আসে? 6। এরপর হচ্ছে এই দুইটার জন্য কাজ করব। 23 মাইনাস 17 ইকুয়াল কত ভাইয়া? 6। প্রত্যেকটা ক্ষেত্রে একই আসছে কিনা? হ্যাঁ, একই আসতেছে অন্তর বা বিয়োগ। যদি এরকম একই আসে তখন সেটাকে বলি আমরা ভাইয়া সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা, এই সমষ্টি নির্ণয়ের সূত্রটা হচ্ছে n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখানে n দ্বারা কি বোঝায়? n দ্বারা বোঝায় হচ্ছে ভাইয়া পদ সংখ্যা। কি বোঝায়? পদ সংখ্যা। এ মানে বোঝায় হচ্ছে ভাইয়া প্রথম পদ। এরপরে ডি দ্বারা বোঝায় হচ্ছে অন্তর। তোমরা যদি কেউ না বুঝে থাকো আমাকে একটু দ্রুত জানাও। হ্যাঁ, যদি না বুঝে থাকো আমাকে একটু দ্রুত জানাও তো। কেউ যদি না বুঝে থাকো আমাকে একটু দ্রুত জানাই দিও। তাহলে দেখো এখন কি আমাদের n, এখানে কি কয়টি পদ সংখ্যা? সেটি ডি। ডি মানে হচ্ছে ডিফারেন্স বা অন্তর বোঝায়। তাহলে অন্তর আমরা বের করছি এখানে ডি ইকুয়াল কত ভাইয়া? ডি ইকুয়াল পাইছি হচ্ছে আমাদের 6। ওকে, এরপর আমরা এ মানে প্রথম পদ। এখানে প্রথম পদটা কত দেখো তো? শুরু হয়েছে 5 দিয়ে। কি দিয়ে? 5 দিয়ে। সো এটি হচ্ছে আমাদের এ এর মান। সো এ ইকুয়াল কত? এখানে এ ইকুয়াল হচ্ছে আমাদের 5। ওকে, এখন কি আমরা n এর মান জানি? পদ সংখ্যা এখানে ডট ডট দিয়ে অনেকগুলো পদ থাকতে পারে, পদের মান জানি না। এখন আমরা পদের মান কিভাবে বের করব? দেখো পদের মানের একটা সূত্র আছে। পদের মান, অথবা তুমি কি লিখবে এখানে পদ সংখ্যা দিয়ে লিখো। পদ সংখ্যা সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা পদ সংখ্যা মানে আমরা যে এখানে টোটাল কতগুলো আমাদের পদ সংখ্যা হবে সেটি বের করবো যে আমরা কি দিয়ে? এন এর মান দিয়ে। এন দ্বারা বোঝায় হচ্ছে পদ সংখ্যা। আর এখানে তুমি সূত্রটা লিখবে পদ সংখ্যার মান। আচ্ছা, এখানে আমরা কোথায় গেলে টোটাল পদ সংখ্যাটা পাবো? শেষ পর্যন্ত যাইতে হবে। শেষে কথা হচ্ছে 59। এই 59 পদের মানের মধ্যে আমরা কতটি পদ সংখ্যা পাই একটু দেখি। পদ সংখ্যার মান বসাবো আমরা সবসময় শেষেরটা। তাহলে এখানে বসাচ্ছি আমি 59 ইকুয়াল এর মান কত ভাই? এর মান হচ্ছে 5 প্লাস এন এর মান কত জানি না, তাহলে এন মাইনাস 1। ডি এর মান কত? ডিফারেন্স হচ্ছে এখানে 6। ওকে, এই 59 পর্যন্ত গিয়ে কতগুলো পদ সংখ্যা পাবো সেটি আমরা এন দ্বারা বুঝতে পারবো। আমাদেরকে সবসময় এরকম ম্যাথে যে সর্বশেষ আমাদের সংখ্যাটা থাকবে, সর্বশেষ সংখ্যাটা পদ সংখ্যার মান দিয়ে কাজ করে এন এর মানটা বের করতে হবে। তাহলে এখানে আছে হচ্ছে আমাদের 59 ইকুয়াল 5 প্লাস এখানে যদি তুমি গুণ করো 6n এরপরে মাইনাস 6। ওকে, এখন 59 ওকে ইকুয়াল এখানে মাইনাস 6 এখানে প্লাস 5, তাহলে আর কি থাকে এখানে 6n। ওকে, মাইনাস 6 এখানে প্লাস 5, তাহলে আর থাকে মাইনাস 1। মাইনাস 1টা এই পাশে নিয়ে আসো, তাহলে 59 যোগ 1 ইকুয়াল 6n। ওকে, এখন n এর মান বের করবো না, n এর মানটা একটু বাম পাশে নিয়ে আসো। তাহলে 6n ইকুয়াল 59 আর এক হচ্ছে আমাদের 60। n ইকুয়াল কত হচ্ছে ভাইয়া? 60 ডিভাইডেড বাই 10। সো আনসার বের হচ্ছে আমাদের 6 না ভাইয়া? না সরি, আনসার বের হবে 10। দেখো এখানে হচ্ছে আমাদের
60, এখানে হচ্ছে 6, সো 6 10 কত ভাইয়া, 6 10 60। তাহলে এন এর মানটা কত ভাইয়া, এন এর মানটা হচ্ছে আমাদের 10। হ্যাঁ 9 10 এর ম্যাথ যাদের রয়েছে তোমরা করে দেখতে পারো। তোমরা 9 10 এর ম্যাথগুলো করলে অনেক ক্ষেত্রে তোমরা এগিয়ে থাকবা। এর পরবর্তীতে কোয়ান্টিটেটিভ কম্পারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস, এগুলো 9 10 এর কোনো ম্যাথ বা ইন্টারমিডিয়েট ম্যাথের সাথে কোনো রকম মিল নেই, এগুলো তোমাকে আলাদাভাবে পড়তে হবে। সো 9 10 এর ম্যাথগুলো করলে আমরা পাটিগণিত বা বীজগণিত বা জ্যামিতি, এক্ষেত্রে তুমি এগিয়ে থাকবা। তোমাকে কোয়ান্টিটেটিভ কম্পারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস এগুলো বাইরের থেকে করতে হবে। তাহলে আমরা এন এর মান পেয়েছি কত ভাইয়া, 10। তাহলে এন এর মান আমরা 10 পেয়েছি। এখন আমরা একটু সমষ্টিটা বের করি। তাহলে ডি এর মান পেয়ে গেছি, এ এর মান পেয়ে গেছি, এন এর মান পেয়ে গেছি। কীভাবে বের করেছি, পদ সংখ্যার মান সর্বশেষ 59, ওখানে গিয়ে থেমেছে, তখন পদ সংখ্যা হয়েছে কয়টি ভাইয়া, 10টি। ওকে, এখন আমরা সমষ্টিটা একটু বের করো। সমষ্টিটা বের করার জন্য আমি এখানে একটু এগুলো মুছে দিচ্ছি। সমষ্টির সূত্রটা কি আছে ভাইয়া, n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে যে পদ সংখ্যার মানের একটা সূত্র আমরা লিখেছি, এটিও মনে রাখতে হবে, এটিও মনে রাখতে হবে। দুইটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ ধারার জন্য। তাহলে সূত্র আছে আমাদের n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট শেষ। n এর মান কত পেয়েছি, n এর মান 10 পেয়েছি। সো 10 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এ এর মান কত, এর মান হচ্ছে 5 প্লাস n এর মান পেয়েছি আমরা 10 মাইনাস 1 ইন্টু ডি এর মান পেয়েছি কত, 6 সেকেন্ড ব্র্যাকেট শেষ। 10কে তুমি 2 দিয়ে ভাগ করলে এখানে পাচ্ছ 5, 5 দুগুণ এখানে পাচ্ছ 10 প্লাস 10 থেকে 1 গেলে কত, 9 ইন্টু কত, 6। তাহলে এখানে পাচ্ছ 5, এখানে পাচ্ছ 10 প্লাস 6 নাম কত, 54 অর্থাৎ 54। তাহলে 5 সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে গুণ 10 আর 54 যদি তুমি যোগ করো তাহলে পাচ্ছ 64। সো 64 এর সাথে যদি তুমি 5 গুণ করো পাচ্ছ কত ভাইয়া, 322। 322 কোথায় আছে, সি অপশন আছে। সো সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখো এখানে কিন্তু কোনো কিছু বলা নাই তোমাকে শুধু বলছে ইকুয়াল কত। এটা মানে তোমাকে বুঝে নিতে হবে ভাই এখানে কি বের করতে বলা হয়েছে, সমষ্টি। সো এইরকম ম্যাথগুলো তোমাকে অবশ্যই সলভ করে পরীক্ষার হলে বসতে হবে। এখানে দেখো অনেকগুলো আমাদের বেসিক জিনিসপত্র নিয়ে কাজ করতে হয়েছে। প্রথমে আমাদেরকে পদ সংখ্যার মান দিয়ে এন এর মান বের করতে হয়েছে, এরপর এন এর মানটাকে কাজে লাগিয়ে দেন সমষ্টির মান আমরা বের করতে পারছি। তুমি যখন এইরকম ম্যাথগুলো নিয়ে নিয়মিত যখন একটি টাচের মধ্যে থাকবে তখন কিন্তু এই প্রশ্নগুলো আনসার করতে তোমার ক্ষেত্রে 1 মিনিট অথবা 1 মিনিট থেকে কম এরকম সময় লাগবে, কিন্তু এখন একটু বেশি সময় লাগতে পারে। হ্যাঁ, এখন বেশি সময় লাগবে। তোমরা যারা জিজ্ঞেস করতেছো এই প্রশ্নটি কোথাকার, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের 20-21 সেশনের প্রশ্নটি। হ্যাঁ, ওকে। দেখো এরপর বলা হয়েছে আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3। আরিফের বয়স 20 বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। আচ্ছা, এখানে মানুষ আছে দুইজন, একজন আরিফ অন্যজন হচ্ছে আকিব। তাদের বয়সের অনুপাত 5:3। আরিফের বয়স কিন্তু আবার দেওয়া আছে। ওকে, এখন কিন্তু বলা হয়েছে আবার কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। একটু লেন্থি প্রসেসে তোমাকে কাজ করতে হবে। দেখো তাদের বয়সের অনুপাত আছে 5:3, দুইজনের না? হ্যাঁ। এখন কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে, তাদের দুজনের বয়স লাগবে না আগে? হ্যাঁ, বয়স লাগলে আরিফের বয়স আছে, এখন আমাকে আকিবের বয়স বের করতে হবে। দেখো প্রথমে এখন তো মোট বয়স দুইজনের দেওয়া নেই, মোট বয়স তোমাকে প্রথমে বের করতে হবে। একটু দেখো, যদি প্রথমেরটা দেওয়া আছে আরিফের বয়স, একটু ভালোভাবে খেয়াল করবা। আরিফের বয়স যদি আমরা এমনি বের করতাম, আমাদের সূত্র কি ছিল অনুপাত থেকে, আরিফের বয়স সমান মোট এর আরিফের বয়স সমান যে কোনো একজনের বয়স মোটের অনুপাতগুলোকে আমরা যোগ করি প্রথমে। 5 যোগ 3 কত হয়? 8। 8টা এখানে নিচে বসে। কার বয়স বের করতেছে এখন? আরিফের বয়স। এখন আরিফ কে প্রথমে না? হ্যাঁ, তাহলে আরিফের জন্য কে প্রযোজ্য? 5। 5টা হবে উপরে। ওকে, এখন মোট বয়সটা আগে বের করতে হবে, কারণ তুমি আকিবের বয়স জানো না এই জন্য।
এই আরিফের বয়সটা কত দেওয়া আছে 20, তাহলে 20 এখানে দিয়েছ ইকুয়াল মোট কত আমরা জানি না, তাহলে মোট এর মানে কি বলছি গুণ, এখানে হচ্ছে 5/8, ওকে, তাহলে 20 সমান মোট ইন্টু 5/8, এখানে নিচে মনে মনে তুমি কত ধরো 1 ধরো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে মোট গুণন 5 সমান 8/20 কত ভাইয়া, 8/20 হচ্ছে আমাদের 160, তাহলে মোট কত আসতেছে দেখো, মোট আসতেছে 160/5, 160/5, তাহলে আনসার কত আসে ভাইয়া 32, তাহলে মোট আসতেছে 32 বছর, কত বছর 32 বছর, তাহলে 32 বছর থেকে আরিফের বয়স কত পেয়ে গেছো তুমি 20 বছর, তাহলে আকিবের বয়সটা কত হতে পারে, আরিফের বয়স 20 বছর পাইছো না, হ্যাঁ অ্যাট দ্য মোমেন্ট বর্তমানে, তাহলে আকিবের বয়সটা কত, আকিবের বয়সটা তুমি দুইভাবে বের করতে পারো, মোট যে 32 পাইছো না, 32 থেকে আরিফেরটা বাদ দিতে পারো, 32 বিয়োগ আরিফ, তাহলে কত 12 বছর। এভাবে তোমরা যারা বের করতে না চাও, তোমরা যারা বলবা ভাইয়া আমরা একটু ম্যাথ করে বের করতে চাই, তোমরাও বের করতে পারো। দেখো আকিবের বয়স সমান মোট এর 5 আর 3 কত ভাইয়া 8, 8টা কোথায় হবে নিচে, কার জন্য বের করতেছে আকিবের জন্য, আকিব কোথায় লাস্টে, তার মানে এখানে বসবে 3, কার বয়স বের করতেছো আকিবের, সো আকিবের বয়স মোট কত 32 গুণন এখানে 3 এখানে 8, 4টা কত ভাইয়া 4টা 32, 4 উপরে 3 উপরে 3 4 কত 12, যেভাবে বের করো না কেন আকিবের বয়স কত পাচ্ছ 12। সবাই বুঝছো কিনা একটু আমাকে দ্রুত জানাও। তাহলে এখন দুইজনের বয়স পেয়েছি, তোমরা যারা এতটুকু করেছো এটি একটি স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, একজনের বয়স পেয়েছি 20, অন্যজনের পেয়েছি 12। তাহলে দেখো আরিফের বয়স পেয়েছি আমরা 20 বছর, এদিকে আমি একটু লিখে রাখি, আকিবের বয়স পেয়েছি কত, আকিবের বয়স পেয়েছে 12 বছর। এরপর বলা হয়েছে কত বছর পর তাদের বয়সের অনুপাত, আমরা কি জানি কত বছর, জানি না, যেগুলো জানি না আমি কি ধরতে বলেছি এক্স, সো আমি ধরি দেখো কত বছর, আরিফের বয়স 20 বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 27:5 হবে, মনে করো x বছর পর, আচ্ছা কত বছর পর তাদের বয়সের অনুপাত 27:5 হবে। তাহলে দেখো তো ভাইয়া কত বছর যখন বলছে x বছর পর তাদের বয়সের অনুপাত, দেখো x বছর পর তাদের বয়সের অনুপাত এত হবে, তো x বছর হলে এগুলো ধরতে হবে না আগের বয়সগুলো, হ্যাঁ তাই আগের বয়সগুলো ধরলে 20 যোগ x, কি ভাইয়া 20 যোগ x ইস্টু, এটা কার, এটা হচ্ছে আরিফের, এরপর আকিবেরটা ছিল 12 যোগ x, ইকুয়াল কত হবে, ইকুয়াল হচ্ছে আমার 7:5। তাহলে বর্তমানে 20 বছর, x বছর পরে, তার মানে এই জন্য আমরা x কে যোগ করছি 12 বছর, আকিবের x বছর পরে এই জন্য আমরা x কে যোগ করছি, তাদের অনুপাত 7:5 হবে x বছর পরে। ওকে, ইস্টু মানে কি ভাইয়া, ইস্টু মানে হচ্ছে ভাগ, তাহলে 20 যোগ x ডিভাইডেড বাই 12 যোগ x ইকুয়াল 7/5। এখন আর গুণ করে এটার সাথে এটা 7 গুণে কত ভাইয়া, 7 গুণে হচ্ছে আমাদের 14 যোগ 7x ইকুয়াল 5/20 100 যোগ 5x, তাহলে 7x, তুমি যেহেতু x এর মান বের করবা 5x কে এই পাশে নিয়ে আসো, তাহলে 5x ইকুয়াল এখানে আছে 114 কে এই পাশে নিয়ে যাও -14, 7x থেকে 5x চলে গেলে 2x, 100 থেকে যদি 14 চলে যায় তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের 86 না, এখানে কত থাকে ভাইয়া 86, 7 থেকে 100 থেকে 14, ওকে। এরপরে তাহলে 2x বের করো, 2x থেকে তুমি x ইকুয়াল কত 86 ডিভাইডেড বাই হচ্ছে ভাইয়া কত 2, তাহলে এখানে আসতেছে আমি একটু দেখি, আচ্ছা এখানে 7 12 এটা দেখো একটু, এখানে একটু ভুল হয়েছে, একটু দেখো
7 12 84 যোগ 7x ইকুয়াল 100 যোগ 5x। 7x এখানে আছে, 5xকে এই পাশে নিয়ে আসো, মাইনাস 5x ইকুয়াল 100 মাইনাস এখানে হচ্ছে আমাদের 84। 7x থেকে 5x চলে গেলে আর থাকে 2x, 100 থেকে 84 চলে গেলে আমাদের থাকে হচ্ছে ভাইয়া 16। সো x ইকুয়াল 16 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত আসতেছে ভাইয়া 8। তাহলে কয় বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে? 8 বছর পরে তাদের বয়সের অনুপাত 7:5 হবে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া 84 লিখেছি। হ্যাঁ 8 বছর পর, হ্যাঁ 8 বছর পরে। ঠিক আছে, এতটুকু লিখেছি, 8 বছর পরে 84। হ্যাঁ, এরপরে 5 নম্বর প্রশ্নটি দেখো। এখানে বলা হয়েছে a প্লাস বি ইকুয়াল a স্কোয়ার রুট 7 এবং a মাইনাস বি ইকুয়াল a স্কোয়ার রুট 5 হলে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হোয়াট? কী কী দেওয়া আছে ভাইয়া? a প্লাস বি ইকুয়াল দেওয়া আছে রুট ওভার 7, a মাইনাস বি ইকুয়াল দেওয়া আছে রুট ওভার 5। এখন আমার থেকে যেটি জিজ্ঞেস করা হয়েছে সেটি হচ্ছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি এখানে একটু সূত্র করে ফেলবে। এটি হচ্ছে আমাদের এইভাবে 4ab ইন্টু 2, তাহলে 4 2 8 ab। ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4ab এর একটি সূত্র রয়েছে, 20 a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটি সূত্র রয়েছে। 4ab এর সূত্রটা কি ভাইয়া? 4ab এর সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 4ab এর সূত্র বসে গেছে, তুমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা ইন্টু 20 a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। 20 a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, শুধু মাঝখানে প্লাস চিহ্নটা বসাই দিলে 20 a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে যায়। সো এখানে লিখবা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিবে এখানে একটা। সো সেকেন্ড ব্র্যাকেট শেষ। a প্লাস বি এর মান কত হবে? রুট ওভার 7, তাহলে রুট ওভার 7 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান কত? রুট ওভার 5, রুট ওভার 5 হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এরপর আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু। a প্লাস বি এর মান দেওয়া আছে রুট ওভার 7, সো রুট ওভার 7 হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর মান হচ্ছে রুট ওভার 5, সো রুট ওভার 5 হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ। বর্গ বর্গমূল কাটা যায়, বর্গ বর্গমূল কাটা যায়, তাহলে আর থেকে 7 মাইনাস 5। এখন তুমি 5 ব্র্যাকেট ইউজ করতে পারবা, যেহেতু অলরেডি এখান থেকে 5 ব্র্যাকেট চলে গিয়েছে। এরপরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, এখানে বর্গ বর্গমূল কাটা, বর্গ বর্গমূল কাটা, তাহলে 7 প্লাস 5। 7 থেকে 5 চলে গেলে 2 গুণন 7 আর 5 কত ভাইয়া? 12। তাহলে 12 দুগুণ কত? 12 দুগুণ হচ্ছে আমার 24, অর্থাৎ 24। 24 কোথায় আছে? সি অপশন আছে। সো সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, এই সি অপশনটা রয়েছে, এই সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের আমরা মোটামুটি 5টা প্রশ্ন সমাধান করেছি। প্রশ্নগুলো সমাধান করতে প্রথমে একটু তোমার বেশি সময় লাগবে, পরবর্তীতে তোমার একটু কম সময় লাগবে যখন তুমি আস্তে আস্তে ম্যাথগুলো সলভ করে ফেলবা। হ্যাঁ, আর তোমরা আমাদের এই কোর্সটিতে আমরা যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিট চ্যালেঞ্জিং ব্যাচ, আমাদের ইউনিক স্কুল থেকে, এখানে আমরা বিইউপির প্রশ্ন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং বিগত বছরগুলোতে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রবলেম সলভিং স্কিলের যে প্রশ্নগুলো ছিল সবগুলো প্রশ্ন আমরা করাচ্ছি, যাতে আমাদের সাথে যারা যুক্ত রয়েছে তারা কোনোভাবে বিপাকে না পড়ো, যেরকম প্রশ্ন হোক মোটামুটি আনসার দিয়ে আসতে পারো। এর বাইরে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমস, এই প্রশ্নগুলো আমরা ওয়েবসাইটে সাজিয়ে দিয়েছি। যারা যুক্ত আছো তা তোমরা হয়তো ইতিমধ্যে ক্লাসগুলো করে ফেলেছো অনেকে। এটি আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত অনেক শিক্ষার্থী মোটামুটি সিলেবাস শেষ বলা যায়। আমাদের ইউনিক স্কুল এডুকেটরস যে গ্রুপটা রয়েছে, এখানে নোটগুলো দেখলে মোটামুটি বোঝা যাবে। সো তোমরা যারা আমাদের সাথে এখনও যুক্ত হওনি কিন্তু যুক্ত হতে চাও, তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা নক দিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি 01854366832। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা, তোমার যত প্রশ্ন এই সবগুলো প্রশ্নের সমাধান পেয়ে যাবা। এর পরবর্তীতে আমাদের এই কোর্সের ফিটা নিয়ে তোমরা অনেকেই জানো না। কোর্সের ফিটা হচ্ছে 2000 টাকা ছিল, এটি 500 টাকা ডিসকাউন্টে আমরা
1500 টাকা রেখেছি। এই 1500 টাকার মধ্যে একটি বিগ সারপ্রাইজও তোমরা পাচ্ছ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য তোমাকে আলাদা কোনো বই ক্রয় করতে হবে না। আমাদের ইউনিক স্কুল থেকে আমরা তোমাকে একটি বই দিব, যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পূর্ণাঙ্গ প্রিপারেশনের জন্য এই বইটি কার্যকরী ভূমিকা পালন করবে। এখানে 3টি বিষয় হচ্ছে একটি বইয়ের মধ্যে থাকবে, অর্থাৎ একের ভিতর 3 বলতে পারো। ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, এর পরবর্তীতে অ্যানালাইটিক্যাল স্কিল এবং প্রবলেম সলভিং স্কিল। এই 3টি বিষয় একটি বইয়ের মধ্যে পেয়ে যাবা। এই একটি বই সহ আমাদের এই কোর্সটি রেখেছি 1500 টাকা। এটি বলা যায় নামে মাত্র ফি। বিগত সেশনও আমরা কম ফি রেখেছিলাম, আমাদের সাথে বেশি সংখ্যক শিক্ষার্থী যুক্ত ছিল, 400 এর অধিক শিক্ষার্থী যুক্ত ছিল। সেখান থেকে 226 জন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ চান্সপ্রাপ্ত হয়েছেন, যেখানে দ্বিতীয়, তৃতীয়, নবম, 19তম সহ ছিল। এখান আজকে পর্যন্ত আমাদের সাথে 200 এর অধিক শিক্ষার্থী আলহামদুলিল্লাহ যুক্ত আছে। সো তোমরা যারা এখনও যুক্ত হওনি কিন্তু যুক্ত হতে চাও, তোমরা আমাদের বিগত সেশনের যারা শিক্ষার্থী রয়েছে তাদের থেকে পরামর্শ নিয়ে যুক্ত হতে পারবা, এবং আমাদের সাথে বর্তমানে যারা যুক্ত আছে তাদের থেকেও পরামর্শ নিয়ে যুক্ত হতে পারবা। আর আমাদের ক্লাসগুলো কীরকম এগুলো আমাদের ইউটিউবে রয়েছে এবং আমাদের ফেসবুক পেজে রয়েছে এবং আমাদের ইউনিক স্কুল এডুকেটরস এই গ্রুপটাতে রয়েছে। এখান থেকে প্রত্যেকটা বিষয়ের ক্লাস রয়েছে, ইংরেজি, প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, এই 3টি বিষয়ের ক্লাস করে তুমি যাচাই করে ভর্তি হতে পারবা। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য আমাদের এই স্পেশাল বেসটি, আমাদের এই স্পেশাল বেসটিতে শুধুমাত্র সি ইউনিটটা আমরা পড়াই। সো তুমি যুক্ত হতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01854666832 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা। আর 1500 টাকা হচ্ছে আমাদের এই কোর্সটার ফি। আবার আমাদের এই কোর্সটা কতদিন যাবত চলবে? আমাদের এই কোর্সটি হচ্ছে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষার পরবর্তীতে পর্যন্ত চলবে, কারণ আমরা সমাধান সহ দিয়ে দিই যে প্রশ্নগুলো আসে। সো তুমি আমাদের পরীক্ষার আগেও পাবা, পরীক্ষার পরও পাবা। এর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটি আমাদেরকে জানাতে পারবা। আর যদি আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত তুমি আর কোনো তথ্য লাগে, তুমি আমাদের পেইড বেসের স্টুডেন্ট হও অথবা ফ্রিতে যে ক্লাস করো, পেইড বেসের স্টুডেন্ট না, তোমরা অবশ্যই আমাদের ইউনিক স্কুলের পেজে মেসেজ দিতে পারবা, আমাদেরকে আমরা তোমাদেরকে আনসার দিয়ে দিব। বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত যত প্রশ্ন রয়েছে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করলে হয়ে যাবে। তুমি যে পেইড বেসের স্টুডেন্ট হলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে পারবা বা মেসেজ দিতে পারবা এমন কোনো কথা না। তুমি পেইড বেসের স্টুডেন্ট হলেও দিতে পারবা, আর যারা আমাদের ফ্রি ক্লাসগুলো করো তারাও দিতে পারবা। সো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশনের ক্ষেত্রে তুমি এমন একটি প্ল্যাটফর্মকে তুমি বেছে নিবা যারা বিগত সেশনের সাথে ওই প্ল্যাটফর্মগুলো সম্পৃক্ত ছিল, কারণ একটি মোটামুটি ক্লাসগুলো কিভাবে তারা সাজিয়েছে এবং ক্লাসগুলো কিভাবে তারা করাচ্ছে এবং কেমন শিক্ষার্থী তাদের থেকে চান্সপ্রাপ্ত হয়েছে এই জিনিসগুলো দেখে। কারণ সাধারণত একটি কোর্স যখন শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয় তখন একটি মোটামুটি সাজানো গোছানো লাগে। সো এই জিনিসগুলো তুমি দেখে যে কোনো প্ল্যাটফর্মের সাথে তোমার যেটি ভালো লাগে সেখান থেকে প্রিপারেশন শুরু করতে পারো। আর একটি নির্দিষ্ট স্থান থেকে প্রিপারেশন শুরু করে সেখানে সম্পন্ন করো, কারণ চতুর্দিকে তুমি ক্লাস করলে মোটামুটি কিছুই বুঝবে না। সো যারা আমাদের এই কোর্সটিতে আসতে চাও, সব কিছু যাচাই বাছাই করে আমাদের এই কোর্সটিতে আসতে পারবা। আর আমাদের এই কোর্সটিতে আসলে আমরা 20 সেপ্টেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমাদের বইগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিব। আমরা যে সকল শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে, তোমরা আছো, ক্লাস করছো, আমরা কথা দিয়েছি 20 সেপ্টেম্বরের মধ্যে ইনশাল্লাহ তোমাদের বই তোমাদের ঘরে পৌঁছে যাবে, যেখানে 3টি বিষয় একটা সাবজেক্টের মধ্যে একটা বইয়ের মধ্যে অধিভুক্ত থাকবে। সো সকলের জন্য আবারও দোয়া এবং শুভকামনা। এর পরবর্তী আমাদের যে বিইউপি, এই বিইউপির প্রশ্ন ব্যাংক সমাধানের ক্লাসে দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।